নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য ট্যাগ সিনেমাটির ব্যাখ্যা করব। আইএমডিবিতে এর রেটিং 6.1। এই গল্পটি আপনাকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে দেবে যে এটি একটি সায়েন্স ফিকশন নাকি হরর সিনেমা, আর এটি কি বোঝাতে চেয়েছে। সিনেমার শুরুতেই আমরা একটি ছাত্রীর দলকে তাদের গ্রুপ ট্যুরের সময় দেখতে পাই, যারা পিলো ফাইট খেলা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু তাদের মধ্যে শান্ত স্বভাবের একটি মেয়ে, মিৎসুকো, তার নোটবুকে কিছু লিখছিল। গ্রুপের অন্যেরা এটাকে অদ্ভুত মনে করছিল, কারণ মিৎসুকো নিজেকে নিয়েই মগ্ন ছিল। তাই তারা তাকে নিয়ে র্যাগিং করার চেষ্টা করে। এই সময় মিৎসুকোর হাত থেকে তার পেনটি পড়ে যায়, আর যখন মিৎসুকো তার কলমটি তোলার জন্য নিচে ঝোঁকে, তখন হঠাৎ করেই একটি মারাত্মক বাতাস তাদের সামনের বাসটিকে কেটে দুটুকরো করে দেয়। মিৎসুকোর সহপাঠীরা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই তারাও সেই মারাত্মক বাতাসের শিকার হয়, কিন্তু সৌভাগ্যবশত মিৎসুকো বেঁচে যায়। মিৎসুকো হতবাক হয়ে গেছিল এবং স্বাভাবিকভাবেই সে বুঝতে পারছিল না যে কি ঘটেছে। সে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে, সামনে কয়েকজনকে যেতে দেখে, আর তাই মিৎসুকো তাদের সাবধান করার জন্য চিৎকার করে দৌড়াতে থাকে। কিন্তু তারা কিছু বোঝার আগেই সেই হাওয়া তাদের কাছে এসে যায় এবং তাদের দুটুকরো করে দেয়। কিন্তু সৌভাগ্যবশত মিৎসুকো একজনকে বাঁচাতে সক্ষম হয়। তারা একটি সাইকেল আরোহীর দলকে দেখতে পায়। সে তাদের সতর্ক করার জন্য দৌড়ায়, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও একই পরিণতি হয়। আর দুর্ভাগ্যবশত মিৎসুকো যাকে বাঁচিয়েছিল সেও মারা যায়। কোনোভাবে সেই হাওয়ার থেকে লুকিয়ে সে একটি হ্রদের কাছে আসে, কিন্তু সেখানেও সে অনেক মৃতদেহ দেখতে পায়। সে বুঝতে পারে যে বাতাস তার সর্বনাশ কাণ্ড এখানেও ঘটিয়েছে। সে নিজেকে পরিষ্কার করে এবং তার জামা পাল্টে নেয় এবং সাহায্যের সন্ধানে হেঁটে চলতে থাকে, কিন্তু সে আশেপাশে কাউকেই দেখতে পায় না। অবশেষে হঠাৎ করেই সে তার স্কুলে পৌঁছে যায়। আরও আশ্চর্যজনকভাবে সে তার ছোটবেলার বন্ধু আকিকেও সেখানে দেখতে পায়। যদিও তারা দুজন বাস্তবে একই স্কুলে পড়ে না, সে আকিকে সেই মারাত্মক বাতাস সম্পর্কে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু এখন সেই বাতাস কোনো এক অদ্ভুত কারণে স্বাভাবিকভাবেই কাজ করছিল। আকি তাকে শান্ত করার চেষ্টা করে। আকি তাকে বলে যে হয়তো তার অ্যামনেশিয়ার আক্রমণ হয়েছে এবং সে দুঃস্বপ্ন দেখছে। মিৎসুকো ধীরে ধীরে এটি বিশ্বাস করতে শুরু করে, আর তাদের ঘনিষ্ঠতার কারণে আমরা জানতে পারি যে তারা লেসবিয়ান এবং একে অপরকে ভালোবাসে। কিন্তু জাপানে এটি একটি নিষিদ্ধ বিষয়। তাদের বন্ধুরা তাদের নিয়ে ঠাট্টা তামাশা করা থেকে বিরতও থাকে না, কিন্তু আকি তাদের পরোয়া করে না এবং কোনো দ্বিধা ছাড়াই তাদের সম্পর্ক সে স্বীকার করে। তাদের ঘনিষ্ঠ বন্ধু তায়েকো এবং শুরু কেবল তাদের সম্পর্কটা বোঝে। তারা সবাই ক্লাস বাঙ্ক করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা এমনভাবে দৌড়ে পালায় যেন তারা স্বাধীনতা পেয়েছে। তারা আনন্দ করে ছুটতে ছুটতে একটি হ্রদের কাছে পৌঁছে যায়, যেখানে পৌঁছানোর পর আকি মিৎসুকোর স্বপ্নের কথা অন্যদের সাথে শেয়ার করে। তারপর শুরু বলে যে এ সবই সত্যি হতে পারে, কারণ তার মতে একাধিক মহাবিশ্ব রয়েছে, যেখানে তাদের নিজস্ব প্রতিচ্ছবি অন্যান্য মহাবিশ্বে বসবাস করে এবং তাদের ভবিষ্যৎও ইতিমধ্যেই নির্ধারিত, যা পরিবর্তন করা যেতে পারে কেবল তখনই যখন তারা এমন কিছু করে যা স্বতঃস্ফূর্ত বা ভবিষ্যৎবাণীযোগ্য নয়। উদাহরণস্বরূপ, সে তাদের সবাইকে হ্রদের দিকে তাকাতে বলে এবং তারপর হঠাৎ একটি বিশাল কুমির তায়েকের উপর আক্রমণ করে আর তায়েকের মৃত্যু হয়। কিন্তু তখন আমরা জানতে পারি যে এটি ছিল কেবলমাত্র শুরুর কল্পনা। শুরু তাদের বোঝানোর চেষ্টা করে যে কারোর করা কোনো অপ্রত্যাশিত কাজ তার ভাগ্য নির্ধারণ করে। যেমন এই ক্ষেত্রে তায়েকোকে তখন পর্যন্ত মরতে হবে না যতক্ষণ না শুরু একটি অপ্রত্যাশিতভাবে কল্পনা করে। এরপর দর্শক হিসেবে আমাদের আরও অদ্ভুত লাগে যখন বনের মাঝখানে হঠাৎ একটি কম্বল এবং বালিশ দেখতে পাই। কিন্তু তারা তাদের আনন্দের মুহূর্তে এতটাই ব্যস্ত ছিল যে তারা বালিশগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। খেলার সময় মিৎসুকো তার আঙুলে এক ফোঁটা রক্ত দেখতে পায়, তবে এটিও ছিল তার কেবলই কল্পনা। এরপর আবার শুরু তাদের একটি পালক দিয়ে ব্যাখ্যা করে যে এই পালকটি যেখানে পড়বে তা ইতিমধ্যেই নির্ধারিত। তারা সবাই আবার স্কুলে ফিরে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে মিৎসুকো আবার একটি বালিশ দেখতে পায়। যেই মুহূর্তে সে এটিকে আকির দিকে ছুঁড়ে মারে, অমনি শিক্ষিকা সবার উপর গুলি করা শুরু করে এবং এর একমাত্র কারণ ছিল যে তারা ক্লাস বাঙ্ক করেছিল। কিন্তু শুধু সে নয়, অন্যান্য শিক্ষিকারাও ছাত্রীদের হত্যা করা শুরু করে। কিছুটা সাহস নিয়ে তায়েকো শিক্ষিকার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু শিক্ষিকা তাকেও নির্মমভাবে হত্যা করে। শুরু মিৎসুকোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেও মারা যায়। মরার আগে সে তাকে বলে যে জীবন মিথ্যায় ভরা, যাই ঘটুক না কেন তার হার মানা চলবে না। মিৎসুকো নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শিক্ষিকারা ছাত্রীদের উপর গুলি চালানো বন্ধই করছিল না। পালানোর সময় মিৎসুকোর এক সহপাঠী তাকে বলে তাকে মনে রাখতে হবে যে কেন এই সব ঘটছে, কিন্তু কিছু চিন্তা করার আগেই সেই একই মারাত্মক বাতাস তার সহপাঠীকে দুটুকরো করে দেয় এবং এখন সেই কুখ্যাত বাতাস মিৎসুকোর পিছনে তাড়া করছিল। সে ভয়ে দৌড়ে পালায়, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না।
কিন্তু সৌভাগ্যবশত সে একটি জনবহুল স্থানে পৌঁছায় এবং একজন অফিসারের কাছে সাহায্য চায়। কিন্তু সেই অদ্ভুত ঘটনাটি তার সাথে আবার ঘটে, কারণ সেই মারাত্মক বাতাস এখন স্বাভাবিক ছিল এবং আরও আশ্চর্যজনকভাবে অফিসার তাকে কেইকো নামে চিনতে পারে। আর আয়নায় সে নিজেকে দেখতে পায় এবং হঠাৎ তার চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হয়। অফিসারের মতে তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং আজ তার বিয়ে। এরপর অফিসার ভাবে যে কেইকো অদ্ভুত আচরণ করে মজা করছে, তাই সে তাকে নিয়ে চ্যাপেলের দিকে রওনা দেয়। মিৎসুকো আরও বিভ্রান্ত হয়ে যায়। এখন সে দেখে যে চ্যাপেলের লোকেরা তার বিয়ের জন্য খুব বেশি উত্তেজিত, যেন পুরো শহর জানে আজ তার বিয়ে। সে যখন ড্রেসিং রুমে আকিকে দেখে তখন অবাক হয়ে যায়। সে আকিকে জিজ্ঞাসা করে কি হচ্ছে। আকি তাকে বলে যে সে এবং কেইকো একই ব্যক্তি, কিন্তু এর পরের লম্বা গল্পটি সে এখন তাকে বলতে পারবে না, কারণ তারা তাদের দেখতে পাবে। কিন্তু তারা কারা তা ক্লাইম্যাক্সে প্রকাশিত হবে। আপাতত আকি তাকে যা বলবে তাই তাকে করতে হবে, তাই সে তাকে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করে তোলে। তারপর আমরা দেখি যে আকি একের পর এক সকল মেয়েকে হত্যা করতে থাকে। হাতে ধারালো কাঁচ নিয়ে মিৎসুকো চ্যাপেলের দিকে রওনা দেয়। সবাই হাততালি ও ফুল দিয়ে তাকে স্বাগত জানায়, কিন্তু তার সাথে কোনো কিছু স্বাভাবিক ঘটছিল না। এতক্ষণ যারা তাকে স্বাগত জানাচ্ছিল তারা এখন নিজেদের পোশাক খুলতে শুরু করে এবং তাকে অপমান করে। কিন্তু আরও আশ্চর্যজনক ব্যাপার হলো যে বরের জায়গায় একটি কফিন রাখা ছিল, আর তার ভিতর থেকে একটি কুৎসিত শূকরের মাথাওয়ালা মানুষ বেরিয়ে আসে। উপস্থিত সবাই তাকে চুম্বন করে বিয়ে সম্পন্ন করতে বাধ্য করতে শুরু করে। কিন্তু এবার মিৎসুকো রাগে ফেটে পড়ে এবং প্রথমে সে শূকরের মাথাওয়ালা লোকটির গলা নৃশংসভাবে কেটে ফেলে এবং তারপরে অন্যদেরও তার রাগের শিকার বানায়। কিন্তু তবুও তারা বিপদমুক্ত ছিল না, কারণ সেই শিক্ষিকারা যারা স্কুলে গণহত্যা করছিল তারা সেখানে উপস্থিত হয়েছিল। তবুও মিৎসুকো আর আকি কোনো মতে তাদের সাথে হাতাহাতি করে পালিয়ে যায়। তবুও কেউ তাদের পিছনে লেগেছিল। আকি নিজের জীবনের পরোয়া না করে মিৎসুকোকে পালাতে সাহায্য করে। আবারও মিৎসুকো দৌড়তে থাকে যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তারপর আবার তার সাথে একই অদ্ভুত ঘটনা ঘটে। সে যেন এখন অন্য একটি মহাবিশ্বে রয়েছে। কিছু লোক তাকে ইজুমি বলে ডাকে এবং তারপর হঠাৎ করেই তার পোশাক একজন দৌড়বিদের মতো হয়ে যায়। সে ম্যারাথনের জন্য দৌড়াচ্ছিল। কোনো সময় প্রচুর মানুষ তাকে উৎসাহিত করে। সে কল্পনাতে তার প্রিয় বন্ধুদের দেখতে পায়। তারা তাকে মনে করিয়ে দেয় যে সে ছোটবেলা থেকেই একজন প্রতিভাবান দৌড়বিদ এবং আজ তাকে লক্ষ্য অর্জন করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই তার সুখ বেশি সময়ের জন্য ছিল না, কারণ সেই শিক্ষিকারা এবং সেই শূকরটি এখনও তার পিছনে ছিল। কল্পনাতে তায়েকো তাকে বলে এই জগৎ থেকে বেরিয়ে আসতে, যা কেবলমাত্র তারই নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক তখনই আকি আসে এবং তাকে অন্যদিকে দৌড়াতে বলে। কিন্তু দৌড়ের শেষে সে আবার একটি জনশূন্য জায়গায় পৌঁছে যায়, যেখানে কিছু জম্বি মেয়ে তার পথ আটকে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন তাকে হত্যা করার জন্য এগিয়ে আসে, কারণ তার মতে তাকে বারবার মরতে হবে যতক্ষণ মিৎসুকো বেঁচে থাকবে। সেই জম্বি মেয়েটি তাকে বারবার কিছু মনে করার কথা বলে, কিন্তু জম্বি মেয়েটি তার জীবন নেওয়ার আগে আকি সেখানে পৌঁছে যায় এবং মিৎসুকোকে বাঁচায় এবং তাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বারবার নিজের নাম উচ্চারণ করতে বলে। মিৎসুকো কিছুই বুঝতে পারে না, কিন্তু অবশেষে যখন সে তা করে তখন সে তার আগের মিৎসুকো রূপে ফিরে আসে। তারপর আকি সিনেমার ক্লাইম্যাক্স প্রকাশ করে। সে মিৎসুকোকে বোঝায় যে তারা সবাই একটি কাল্পনিক জগতে রয়েছে, কেউ তাদের এখানে বন্দি করেছে এবং মিৎসুকো নিজেই এই জগতের প্রধান চরিত্র এবং এই মৃত্যুর খেলা বন্ধ করার ক্ষমতা কেবল তারই আছে, অন্যথায় এই মৃত্যুগুলি চিরকাল বারবার ঘটতে থাকবে। এখান থেকে বেঁচে বেরোনোর একমাত্রই উপায় হলো আকির হাত থেকে তারগুলি টেনে বের করা। আতঙ্কিত মিৎসুকো কিছুই বুঝতে পারে না, কিন্তু আকি তাকে জোর করায় সে তারগুলি টানতে শুরু করে। পুরো মুহূর্তটাই ছিল খুবই বেদনাদায়ক, কারণ তার হাত থেকে সেই তারগুলি তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল এবং তাকে দুভাগে বিভক্ত করে ফেলেছিল। তারপর মিৎসুকো উজ্জ্বল একটি আলোর দরজা দেখতে পায়। সে তারগুলো অনুসরণ করে এবং দরজার মধ্যে একটি অদ্ভুত জগতে প্রবেশ করে। সেখানে পুরুষরা কেবলমাত্র অন্তর্বাস পড়েছিল। সেখানে একটি ভিডিও গেমের বিজ্ঞাপন সে দেখতে পায়, যার উপর তার সব চরিত্রগুলির মুখ ছাপা ছিল। এরপর একজন অপরিচিত লোক তাকে চিনে ফেলে এবং অপরিচিত লোকটি তাকে বলে যে সে ভবিষ্যতে রয়েছে এবং সে তাকে অজ্ঞান করে কোথাও নিয়ে যায়। মিৎসুকো নিজেকে এমন এক জায়গায় খুঁজে পায় যেখানে বিভিন্ন চরিত্রগুলিকে সে ডিসপ্লেতে দেখতে পায়, যাদের সাথে তারা এতক্ষণ দেখা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো যে সেখানে সে একজন বৃদ্ধ লোককে খুঁজে পায় যে ভিডিও গেম খেলছিল, আর সেই ভিডিও গেমটি ছিল ঠিক একই ঘটনা যা কিছুক্ষণ আগে তার সাথে ঘটেছিল। সে বুঝতে পারে যে তার সাথে কিছু ঘটছে এবং এই বৃদ্ধ লোকটিই তা নিয়ন্ত্রণ করছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো এই বৃদ্ধ লোকটি গত 150 বছর ধরে তার জন্য অপেক্ষা করছিল বলে জানায়।
সে আরও জানায় যে সে এই ভিডিও গেমটি ডিজাইন করেছে। মিৎসুকো ও তার বন্ধুদের মৃত্যুর পর সে তার নিজস্ব বিনোদনের জন্য তাদের ডিএনএ দিয়ে এই বাস্তব জীবনের গেমটি তৈরি করেছে। এরপর সেই বৃদ্ধ লোকটির কম বয়সী রূপ দেখা যায়। সে বিছানার দিকে ইঙ্গিত করে মিৎসুকোকে বলে যে এটাই তার নিয়তি। সম্পূর্ণ হতবাক মিৎসুকো তার পাশে শুয়ে পড়ে, কিন্তু তখন তার শুরুর কথা মনে পড়ে যে অপ্রত্যাশিত কিছু করার মাধ্যমেই সে তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। সে সেই মুহূর্তটি দেখতে পায় যখন তার আঙুলে রক্তের ফোঁটা ছিল, কিন্তু এবার সেই উড়ন্ত পালকগুলির মধ্যে একটি তাতে পড়ে এবং হঠাৎ লাল পালক চারপাশে উঠতে শুরু করে, যার মাধ্যমে সে কিছু উপলব্ধি করে এবং রাগে সে সেই বালিশ দিয়ে লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে। সে চিৎকার করে বলে যে তারা খেলনা নয় এবং তাদের নিয়ে খেলা বন্ধ করতে হবে। মিৎসুকো পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে বৃদ্ধ লোকটি লাঠি দিয়ে নিজেকেও হত্যা করে, যা আগে ঘটে যাওয়ার ঘটনাগুলির প্রতিফলন ঘটাতে শুরু করে। সিনেমার শেষে আমরা মিৎসুকোকে বরফের খালি মাঠে দৌড়াতে দেখি এবং এখানেই সিনেমাটি শেষ হয়। সিনেমাটির মূল বার্তা জাপানি সমাজে মেয়েদের সংগ্রাম। আসলে পুরো সিনেমাটি জাপানের মেয়েদের সমকামী এবং লেসবিয়ান হওয়ার সংগ্রামকে নির্দেশ করে, যেখানে বিংশ শতাব্দীতেও তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করতে হয়। যদি লক্ষ্য করেন, দেখবেন সিনেমাটিতে শুধুমাত্র মেয়েরাই ছিল এবং যখন সে বাস্তবে ছিল তখন শুধুমাত্র ছেলেরাই তাদের নিয়ন্ত্রণ করছিল। জাপানের সমাজের তথাকথিত সংজ্ঞায়িত সংস্কৃতি থেকে আলাদা হওয়া একটি নিষিদ্ধ বিষয়। এই কারণেই যখন সবাই তাদের বাসের যাত্রায় আনন্দ করছিল, মিৎসুকো ছিল একমাত্র ব্যক্তি যে তার নোটবুকে মগ্ন ছিল। তাই তারা তাকে র্যাগিং করা শুরু করে। মারাত্মক হাওয়াতে মেয়েদের মৃত্যুর মাধ্যমে দেখানো হয়েছিল যে সমাজ ব্যবস্থার কারণে সমস্ত মেয়েদের কতটা সংগ্রাম করতে হয়, এবং শেষে তার একা বেঁচে থাকা নির্দেশ করে যে সমাজের নিয়ম থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত সে একা থাকবে, কারণ সম্পর্ক তৈরি করার জন্য তার সাথে কেউ থাকবে না। শুরু মিৎসুকোকে বোঝানোর চেষ্টা করেছিল যে একটি ছোট ঢেউ একটি বড় পরিবর্তন আনতে পারে। এই দিকে ইঙ্গিত করে যে সে যদি আজ সমাজের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে, তবে অন্যেরাও তার কাছ থেকে অনুপ্রেরণা পাবে। কুমিরের আক্রমণের দৃশ্য, যা বিশেষভাবে তাইকোর প্রাইভেট পার্টসে আক্রমণ করে, সেই কুমিরটি আসলে পুরুষদের নির্দেশ করে এবং বোঝাতে যায় যে পুরুষরা কেবলমাত্র একটিমাত্র প্রবৃত্তির নিবারণের জন্য মেয়েদের ব্যবহার করে। শেষ পর্যন্ত আকির লড়াই সমাজের বিরুদ্ধে মেয়েদের লড়াইকে বোঝায়। আকির মৃত্যুর পিছনেও একটি শক্তিশালী বার্তা ছিল। আকির মৃত্যুর মাধ্যমে বোঝানো হয়েছে যে মিৎসুকোকে তার অনুভূতিগুলোকে গলা টিপে হত্যা করতে হবে, যাতে সমাজের নিয়ম অনুযায়ী সে বাঁচতে পারে। চ্যাপেলে উপস্থিত সমস্ত মেয়েরা তাকে অপমান করা শুরু করে, কারণ তাদের মতে সে অদ্ভুত, যেহেতু সে মেয়েদের পছন্দ করে এবং সে যাই করুক না কেন সমাজ তাকে তা করতে দেবে না। চ্যাপেলে থাকা কফিন তার সেই অনুভূতিগুলোকে বোঝায় যেখানে সে তার ইচ্ছার বিরুদ্ধে অন্য কারোর সাথে বিয়ে করেছিল এবং যা তার কাছে ছিল মৃত্যুর সমান, এবং বরের শুকর হওয়া এই ইঙ্গিত করে যে কোনো পুরুষকে বিয়ে করতে মিৎসুকো কতটা অপছন্দ করে। শেষে বৃদ্ধ লোকটির নিয়ন্ত্রণে থাকা এবং তার কম বয়সী অবয়বের সাথে মিলিত হতে বাধ্য করা এই দিকে ইঙ্গিত করে যে পুরুষরা কিভাবে মহিলাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আজকের সমাজেও পুরুষদের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, কিন্তু শেষে যখন শুরুর কথা মনে করে তখন সে বুঝতে পারে যে সে এটি আর সহ্য করতে পারবে না। এই কারণেই সে নিজেকে হত্যা করে, যাতে তাদের দেখাতে পারে যে সে তাদের নিয়ন্ত্রণে নেই। প্রতিটি গল্পের সময় যারা তাকে কিছু মনে করতে বলছিল যে কেন এই সব ঘটনা তাদের সাথে ঘটছে, যাতে যখন সে এটি মনে করবে তখন সে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং এই খেলার অবসান হবে। সিনেমার প্রতিটি চরিত্র ছিল আসলে মিৎসুকোর জীবন সংগ্রামের নাট্যরূপ, এবং বাস্তবে সে ইতিমধ্যেই মারা গিয়েছিল। মিৎসুকো চরিত্রটি সেই সময়কে বোঝায় যখন সে হাই স্কুলের ছাত্রী এবং একটি মেয়েকে পছন্দ করে। কেইকো চরিত্র সেই সময়কে বোঝায় যখন তাকে চাপের কারণে বিয়ে করতে হয়েছিল। ইজুমি চরিত্রটি তার জীবনের সেই সময়কালকে বোঝায় যখন সে খুব প্রতিভাবান ছিল, কিন্তু শেষ পর্যন্ত পুরুষদের চাপের কারণে তাকে সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। আমি আশা করব এই জটিল সিনেমাটি বুঝতে আমি আপনাদের সাহায্য করতে পেরেছি। আজকের জন্য এটুকুই। যদি আপনার আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে দয়া করে এটিকে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হন তবে আমার ভিডিওগুলির প্রশংসা করতে চান তবে দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।